তো বন্টন দলিল ছাড়া একজন ওয়ারিশ কি সম্পত্তি বিক্রি করতে পারেন? তো এটা আজকের এই ভিডিওতে আপনারা জানাব। তবে সে ক্ষেত্রে পারে, কিন্তু এখানে কয়েকটা নিয়ম রয়েছে। অর্থাৎ এক সম্পত্তির মালিক যিনি বর্তমানে মারা গেছেন এবং তার ওয়ারিশ সেই সম্পত্তিটি বিক্রি করতে চাইছি, তাহলে উনি যে বিক্রি করবেন তার কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মোতাবেক তার অংশটা সে বিক্রি করতে পারবে। তো দেখুন, ভারতীয় উত্তরাধিকারী আইন অনুযায়ী এক ব্যক্তি মারা গেলে, যে ব্যক্তির নামে জমি বা সম্পত্তি রয়েছে, সেই ব্যক্তি মারা গেলে সেই সম্পত্তির ভাগ তার ওয়ারিশগণ পেয়ে থাকেন। অর্থাৎ তার ছেলে, মেয়ে যারা জীবিত থাকবে তারা সেই সম্পত্তির ভাগ পাবে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু এখানেও একটি ব্যতিক্রম নিয়ম থাকতে পারে। যিনি মারা গেছেন সে যদি জীবিতকালে উইল করে গেছেন, তাহলে সে উইল মোতাবেক সেই সম্পত্তি কিন্তু বন্টন করি। ওয়ারিশদের মধ্যে কিভাবে বন্টনটি হবে সেই উইল দলিলে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। তো তাহলে সেই মোতাবেক সেই সম্পত্তি ভাগ হবে। তো এখানে একজন ওয়ারিশ যে সম্পত্তিটি বিক্রি করতে চাইছেন, সে কিন্তু তার সে উইল মোতাবেকই তার যে অংশ সেটাই কিন্তু বিক্রি করতে পারবে। আর যদি উইল ছাড়া সে ব্যক্তি মারা যান, তাহলে প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই কিন্তু অংশ থাকবে। হিন্দু এবং মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী এক ব্যক্তি মারা গেলে তার যে সম্পত্তি বা জমি রয়েছে, তার বংশধর বা ওয়ারিশগণ সেই সম্পত্তি পেয়ে থাকেন। তো তাহলে সেক্ষেত্রে সেই উত্তরাধিকারী আইন অনুযায়ী সেই সম্পত্তি কিন্তু বন্টন হবে। হিন্দু আইনের ক্ষেত্রে প্রত্যেকজন ওয়ারিশই সমপরিমাণ সম্পত্তির ভাগ পাবে। মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী একজন ছেলে যেটা পাবে, মেয়েরা কিন্তু তার থেকে অর্ধেক পাবে। তাহলে সে অনুযায়ী সেই সম্পত্তি উনি বিক্রি করতে পারবেন। উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তির যে বন্টনটা হয়, সেটা হয় কিভাবে না, প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই অংশ থাকে। ধরুন, সেই মৃত ব্যক্তির নামে 5টা প্লটে সম্পত্তি বা জমি রয়েছে, আর ওয়ারিশগণ রয়েছেন 5 জন, অর্থাৎ মৃত ব্যক্তির 5 জন ছেলে মেয়ে রয়েছে। তাহলে প্রত্যেকজন ছেলেই বা প্রত্যেকজন মেয়ে প্রত্যেকটি প্লটেই কিন্তু অংশ পাবে। 5টা প্লটের মধ্যে এক প্লটে যদি জমির পরিমাণ 10 শতক থাকে, তাহলে সেই 10 শতক প্লটে প্রত্যেক ওয়ারিশেরই 2 শতক করে কিন্তু অংশ থাকবে। তো তাহলে একজন ওয়ারিশ সর্বোচ্চ 2 শতক জমি বিক্রি করতে পারবে। তো এটা হলো উইল ছাড়া যদি মারা যান, তাহলে বংশ পরম্পরা যে সম্পত্তি বন্টন হয়, সেই বন্টন অনুযায়ী প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই অংশ থাকবে। তো তাহলে সেই তার নিজ অংশ থেকে সেই সম্পত্তি সে বিক্রি করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। যেটা জানালাম, যদি একটা প্লটে জমির পরিমাণ 10 শতক থাকে আর ওয়ারিশগণ যদি 5 জন হয়, তাহলে একজন ওয়ারিশ সর্বোচ্চ সেই প্লটে 2 শতক জমি বিক্রি করতে পারবে। অর্থাৎ তার 2 শতক জমি তার কিন্তু অংশ সেই প্লটে রয়েছে। তো সে অনুযায়ী সে 2 শতক জমি বিক্রি করতে পারবে, তার ঊর্ধ্বে পারবে না। এটা হচ্ছে নিয়ম। এরপর দেখা গেল তাদের মধ্যে বন্টন নামা হয়েছে, অর্থাৎ বন্টন দলিল হয়েছে। 5 জন যে ওয়ারিশ রয়েছে তাদের মধ্যে বন্টন হয়েছে। এমনভাবে বন্টন হয়েছে যে 5 জন 5টি প্লট আলাদা আলাদাভাবে তারা বন্টন করেছে এবং তার দলিলও রয়েছে। তো তাহলে অবশ্যই সে বন্টন অনুযায়ী একজন ওয়ারিশ তার সম্পত্তি বিক্রি করতে পারবে। 5 জন ওয়ারিশ আর 5টা প্লট, তাহলে 5 জন ওয়ারিশ যদি একটা করে প্লট বন্টন করে নেন, তাহলে এক প্লটে জমির পরিমাণ 10 থাকলে তাহলে সম্পূর্ণ সেই 10 শতকেই একজন ওয়ারিশ কিন্তু বিক্রি করতে পারবে। বন্টন দলিল থাকলে এভাবে সেই সম্পত্তি তার নিজের যে অংশ সম্পূর্ণটাই বিক্রি করতে পারবে। অর্থাৎ বন্টননামা দলিলে যেভাবে উল্লেখ থাকবে সে অনুযায়ী কিন্তু সে বিক্রি করতে পারবে। আর যদি বন্টন দলিলও না থাকে বা উইল ছাড়া যদি সেই ব্যক্তি মারা যান, তাহলে যে নিয়মটা রয়েছে উত্তরাধিকারী আইন অনুযায়ী, যে প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই কিন্তু অংশ থাকবে, তো তাহলে সে অনুযায়ী একজন ওয়ারিশ কিন্তু সেই সম্পত্তি বিক্রি করতে পারবে। এবং তা না হয়ে দেখা গেল যে যে ব্যক্তি মারা গেছেন সে কিন্তু উইল ছাড়াই মারা গেছে এবং তাদের বন্টন দলিলও হয়নি, তাদের মৌখিক বন্টন হয়ে সে প্লটগুলো এককভাবে দখল করে রয়েছে। তো এক্ষেত্রে মনে রাখবেন, এই মৌখিক কথার দাম নেই। আর মৌখিক বন্টনে যদি সেই সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে যিনি ক্রয় করবেন সে কিন্তু সমস্যায় পড়বে। কারণ প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই কিন্তু অংশ থাকে যদি বন্টন দলিল তাদের মধ্যে না হয়। এবং পরবর্তীকালে যে ব্যক্তি সেই সম্পত্তি ক্রয় করবেন এবং বাকি ওয়ারিশ সেই সম্পত্তি দাবি করলে তাদের অংশ কিন্তু ওনারা পেয়ে যাবেন। অর্থাৎ বাকি ওয়ারিশদের যে অংশ সেটা কিন্তু সেই ব্যক্তি পাবে না। যে ব্যক্তি রেজিস্ট্রি করে দেবে একমাত্র তার অংশটাই সেই ব্যক্তি পাবে। যা এই ধরনের ঘটনা এলাকাতে আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, যে তাদের মধ্যে মৌখিক বন্টন হয়েছে, এখন মৌখিক বন্টন অনুযায়ী তারা ভোগ দখল করছেন এবং একজন ওয়ারিশ দেখা গেল যে জমিটি ভোগ দখল করছেন সেটার কিন্তু বাজার মূল্য অনেক বেশি বাকিদের তুলনায়। তাহলে বাকি যে ওয়ারিশগণ থাকবেন তারা কিন্তু সেই সম্পত্তির ভাগ নিতে চাইবে। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওয়ারিশ সম্পত্তি যেভাবে বন্টন হয়
সেই বন্টন হওয়ার পর আপনারা ওয়ারিসদের মধ্যে কি করবেন, এটা বন্টননামা দলিল করে নেবেন। তো তাহলে গোটা অংশ হিসেবে আপনি সেই জমিতে ভোগ দখল করতে পারবেন। কারণ একটা প্লটে যদি জমির পরিমাণ 3 শতক থাকে এবং আপনারা যদি 5 জন ওয়ারিস হন, তো তাহলে সেই সম্পত্তিটা দেখুন 3 জন বাগড়া করলে অনেক কম করে আপনারা অংশ কিন্তু পাবেন। তো তাহলে গোটা প্লট হিসেবে বা দখল অনুযায়ী যদি আপনারা বন্টন দলিলটি করে নেন, তাহলে পরবর্তীকালে ভাইদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এবং তা না করে যদি 1 শতক বা 2 শতক জমিটি যদি আপনারা 5 ভাগ করেন, তাহলে জমির পরিমাণ দেখুন অনেক কম করে পাবেন। তো আজকের ভিডিওর মূল যে মেসেজ সেটা ছিল এটাই, যে ওয়ারিশ সম্পত্তি বন্টন হওয়ার পর ঝামেলা মুক্ত থাকার জন্য বন্টননামা দলিল অবশ্যই আপনারা করে নেবেন। তাতে পরবর্তীকালে ভাইদের মধ্যে সমস্যা বা ঝামেলা হবে না এবং কেনাবেচার ক্ষেত্রেও আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ইনফরমেশন জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।